একটু শুরু করেছিলাম এই চ্যাপ্টারটা, যেটার নাম হচ্ছে সেন্টার অফ মাস, ভরকেন্দ্র। আজকে ডেট কত বল? 4 তারিখ না 3 তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ। তোমরা আগের জিনিসগুলো একটু সবাই রিভাইজ করো যতটা পারা যায়। দেখো, ভরকেন্দ্র ক্ষেত্রে আমরা একটু হালকা ইন্ট্রোডিউস করেছিলাম যে ভরকেন্দ্রের ডেফিনেশন কি। সেই ডেফিনেশনটা আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস পড়বো, যেটুকু আমরা স্টাডি করব এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভরকেন্দ্রের ধারণা, কনসেপ্ট। এটা আমরা আলোচনা করব। এটা আলোচনা করতে গিয়ে একটা আমরা ভরের ভ্রামক বলে একটা নতুন ট্রাম আসবে। এই টার্মটাকে আমরা বুঝবো ভালো করে। নেক্সট আমরা ভারকেন্দ্রের ধারণা পড়ব, এবং এক্ষেত্রে ভারের ভ্রামক বলে একটা টার্ম আসবে, সেটা আমরা বুঝবো। ভার মানে আমরা জানি, ভার মানে কি, ভর আর ভার মানে কি? ভার ভার মানে হচ্ছে ওজন। তাহলে একটা ওজন হচ্ছে একটা বল, তাহলে বলের ভ্রামক জিনিসটা সম্বন্ধেও আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব বলের ভ্রামক, যেটাকে আমরা হালকা একটু বলার চেষ্টা করছিলাম যে এটাকে টর্ক বলে ইংরেজিতে। এটা কি কাজে লাগে না লাগে এরকম আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করার পর আমরা এই জিনিসটা পুরোটা আলোচনা হবে হালকা করে, তখন আমরা মেনলি দেখব যে ভরকেন্দ্র আর ভারকেন্দ্রটা সাধারণত কখন আলাদা হয়। তাহলে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের অভিন্নতা কখন প্রযোজ্য, কখন প্রযোজ্য নয়, সেটা সম্বন্ধে আমরা একটু বোঝার চেষ্টা করব। কখন এরা ভিন্ন হয় সেটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে ভরকেন্দ্র নির্ণয় করার প্রসেস গুলো দেখব। ভরকেন্দ্র নির্ণয়, বিভিন্ন সিস্টেমের ভরকেন্দ্র কি করে নির্ণয় করা হয়। এখানে বিভিন্ন ধরনের বস্তু আছে। এক ধরনের বস্তু হতে পারে যে এখানে ওখানে এখানে ছড়ানো ছেটানো অনেক বস্তু আছে, হতে পারে এখানে একটা ভর আছে M1, এখানে একটা ভর আছে M2, এখানে একটা ভর আছে M3, এখানে M4, এখানে M5, এখানে M6। এইটাকে এখন সংস্থা বলা হচ্ছে। যদি বলে এইরকম ধরনের চারিদিকে ছড়ানো ছেটানো বিভিন্ন বিন্দুতে যখন ভর এরকম ছড়ানো ছেটানো থাকবে, তখন এটাকে বলা হয় ডিসক্রিট অ্যারেঞ্জমেন্ট। ডিসক্রিট মানে কি, আলাদা আলাদা। অ্যারেঞ্জমেন্ট কি মানে কি, সজ্জা। তাহলে এমন ভাবে ভরগুলো সাজানো আছে যে এরা না, মানে একটা ভর থেকে আর একটা ভর আলাদা দূরে আছে, এবং এইগুলো কিন্তু খুব লেগে লেগে নেই, পুরো একটা কন্টিনিউয়াস নয়, নীরব ছিন্ন নয়। তার মানে বিভিন্ন জায়গায় ভরগুলো চারিদিকে ছড়িয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা ভরকেন্দ্র কি করে নির্ণয় করব, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, যখন কন্টিনিউয়াস বডি হবে, যেমন ধরুন একটা কাঠ আছে, একটা কিছু আছে, হ্যাঁ বলছি যে তুমি ওই ওভেনটা সরিয়ে দাও না, আমি ওখানে বসেই খাবো। কি পড়ে আছে, মাকে বলো নিচে নামে দিতে, ওকে? মা আর পিছু যাও। ধরে নাও এই যে ভরটা, এই ভরটা এবার এরকম করে বিস্তৃত হতে পারে, সেখানে সেপারেট সেপারেট করতে পারছি না, একদম পুরো নীরব ছিন্ন। এটাকে বলছে নীরব ছিন্ন ডিস্ট্রিবিউশন। মানে এইটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যদি থাকে, তার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। আচ্ছা, আসছে আসছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যদি থাকে তার ক্ষেত্রে কি হবে, এই দুটো কেস আমরা ডিসকাস করবো। তারপর তারপর আমরা দেখব যে 1D বডি, বিভিন্ন ধরনের বডি হয়। আমরা যদি বিভিন্ন বস্তু আলোচনা করি, সেই বস্তু হতে পারে, সেটা একমাত্রিক বস্তু হতে পারে, সেই বস্তু হতে পারে দ্বিমাত্রিক বস্তু হতে পারে, আবার সেটা হতে পারে ত্রিমাত্রিক বস্তু।
মানে কি একটা লাইন হতে পারে, একটা লাইন হতে পারে, একটা প্লেন হতে পারে, আর একটা 3D অবজেক্ট হতে পারে। তো এই বিভিন্ন ক্ষেত্রে ভরকেন্দ্র আমরা নির্ণয় করার চেষ্টা করব। এটাও একটা কিন্তু আমাদের টাস্ক। আর কি করব, যে ভর বিভিন্ন সংস্থার সংযোজন, সংস্থার সংযোজন যখন হবে, তার ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায় পরিবর্তন হবে, ভরকেন্দ্রের পরিবর্তন কেমন হবে, সেটা আমরা দেখব। ধরে নাও এক্সাম্পল কিরকম, যে ধরে নাও এইটা একটা সার্কেল, তাহলে সেক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে এখানে, এর ভর হচ্ছে এম, আমরা জানি সেন্টারে ভরকেন্দ্র হয়। পাশে আমরা একটা ধরে নাও স্কোয়ার যোগ করে দিলাম, স্কোয়ারটার আবার নিজের ভরকেন্দ্র এখানে, কিন্তু এর ভর হচ্ছে ধরে নাও m2, এর ভর ধরে নাও m1। তাহলে এখন এই সংযুক্ত সংস্থার ভরকেন্দ্র কোথায় হবে সেটা আমরা দেখার চেষ্টা করব, ভরকেন্দ্র কোথায় আছে সেটা দেখার চেষ্টা করব। তাহলে এখানে সংযোজন করলাম। এখন আমরা নেক্সট যেটা করতে পারি, সেটা হচ্ছে একটা ধরে নাও এই যে সংস্থাটা আছে তার ভরকেন্দ্র ধরে নাও আমার জানা, এটা হচ্ছে ভরকেন্দ্র, নোন ভরকেন্দ্র, এটা আমি জানি। এবার এই সংস্থা থেকে আমি ধরে নাও এখানে একটা গোল কোনো কিছু জিনিস কেটে নিলাম, তাহলে এখন সংস্থাটা কেমন পড়ে থাকবে, এরকম সংস্থাটা পড়ে থাকবে, এরকম করে এই জায়গাটা ফাঁকা থাকবে। তার মানে এইটা হচ্ছে এখন সংস্থাটা। এই যে কেটে নিলে সেখানে ভরকেন্দ্রের কি পরিবর্তন হবে, ভরকেন্দ্রের শিফট কোন দিকে হবে, এবং কোথায় যাবে, কোথায় নতুন ভরকেন্দ্র হবে, সেই সমস্ত আমরা আলোচনা করব। এটা কিন্তু আলাদা টপিক। ওকে, তারপর আমরা সাম্য নিয়ে আলোচনা করব, সাম্যের প্রকারভেদ করব, যেটা আগের চ্যাপ্টারে আমি পড়াবো বলেছিলাম, কিন্তু এই চ্যাপ্টারে দেখলাম পড়ালে বেটার হয়, এবং সেগুলো নিয়ে একটু হালকা থিওরিটিক্যাল ডিটেলস আমরা আলোচনা করব, এবং কিছু প্রবলেম। তো এই হলো আমাদের গোটা চ্যাপ্টারের। এইটুকু কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু সে এই ভরকেন্দ্র এবং স্থিতিবিদ্যা সম্বন্ধে, স্থিতিবিদ্যা বলতে এই সাম্যটা বোঝায়, এটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো এই সম্বন্ধে কিন্তু আমরা একটা সম্যক আইডিয়া পাবো, জ্ঞান পাবো, যেখান থেকে আমরা এখান থেকে যাই প্রবলেম দেখ, যেমনই প্রবলেম দেখ, আমরা কিন্তু করতে পারবো। তো এই হলো আমাদের ফ্রেমিং অফ দ্য চ্যাপ্টার। আমি 1 মিনিট আসছি একটা জিনিস সরিয়ে দিতে, তারপর আমি আসছি। চালু আছিস তো না পালিয়ে গেলি? হ্যালো হ্যালো হ্যালো, আছিস? হ্যালো, আওয়াজ দাও। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে আমরা একটা সংজ্ঞা তো পড়েছি, যে যেখানে সংস্থার ভর থাকে, সংস্থার ভর কেন্দ্রীভূত থাকে বলে ধরে নেওয়া যায়। দেখবে আমি যতবারই তোমাদের মাস পুলি হোক বা যে কোনো ধরনের প্রবলেম করা হোক, সেখানে বারবার দেখবে এখানে একটা ফুটকি দিয়েছিলাম, তারপর ফোর্সটা এরকম হয়ে গেছিলাম। তাহলে এই যে বস্তুটা, এটা দেখতে বড় হলেও আমরা এই যে আলোচনাগুলো এতক্ষণ ধরে নিউটনের গতিসূত্রে করেছি, সেটা কিন্তু একটা বিন্দুর গতি। তো মানে কি, একটা বস্তু আছে ধরে নাও এরকম, সেই বস্তুটাকে, এটা হচ্ছে বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তু, ইংরেজিতে একে বলা হয় এক্সটেন্ডেড বডি। এই এক্সটেন্ডেড বডিকে যদি আমি একটা বিন্দু ভর হিসেবে কল্পনা করি, বিন্দু ভর হিসেবে যদি আমরা ধরি, তাহলে যে বিন্দুটা এর মধ্যে দিয়ে ধরবো সেটাই হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমি একটা নির্দিষ্ট এই বিন্দুটাকে হয়তো কনসিডার করলাম, কথার কথা বলছি। তাহলে এই যে বিন্দু, এর ভর, টোটাল ভর হচ্ছে এম, এখানেও টোটাল ভর ধরে নেবো এম,
সেই বিন্দুটাকে আমরা ভরকেন্দ্র হিসেবে বলি। এটা 1 নাম্বার ডেফিনেশন। 2 নাম্বার, এর সাথে অ্যাড হবে যে বিন্দুতে বল প্রয়োগ করলে যে বিন্দুতে বল প্রয়োগে শুধুমাত্র চলন হয়, কোনো ঘূর্ণন হয় না। এটা আমরা আগের দিন আলোচনা করেছি যে কোনো একটা মানুষের যদি ভরকেন্দ্র এখানে হয়, এখানে যদি ঘুষি মারে, মানুষটা পুরো স্ট্রেট বেরিয়ে যাবে, সে কিন্তু রোটেট করবে না, মাথায় মারলে ঘুরে যাবে, পায়ে মারলে সামনের দিকে ধুপ করে পড়বে। তার কারণ হচ্ছে ফোর্সটা ভরকেন্দ্রের উপর অ্যাপ্লাই হয়নি। তো ভরকেন্দ্রের উপর যদি অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বস্তুটা শুধুমাত্র চলন হয়, ট্রান্সলেশনাল হয়, ট্রান্সলেশনাল মোশন হবে, দেয়ার উইল নট বি এনি রোটেশন। আমরা এরকম একটা অক্ষ ধরেছি, বা এটা ধরে নাও কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার এখানে ধরে নাও একটা বস্তু আছে, কোন একটা জায়গায় এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এটা ধরে নাও, কথার কথা, প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে 0 0 0 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 1 0 0 বিন্দু, এইটা হচ্ছে ধরে নাও 2 0 0 বিন্দু। এখানে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, এখানে বস্তুর ভর হচ্ছে ধরে নাও 2 কেজি, কথার কথা। তাহলে সেক্ষেত্রে যদি ভরকেন্দ্র নির্ণয় করতে হয়, এখানে যদি ভরকেন্দ্র আমরা নির্ণয় করি, তাহলে আমরা এমন একটা বিন্দু খুঁজবো এর মধ্যেখানে, যে বিন্দুতে এপাশে ভরের ভ্রামক যা হবে, এপাশেরও ভরের ভ্রামক তাই হবে। তাহলে এবার বলো তো দেখি, তাহলে সেই বিন্দুটা 1 কেজির দিকে থাকবে না 2 কেজির দিকে থাকবে? ভরের ভ্রামক বলতে আমরা কি বুঝলাম? m ইন্টু আর। ভরের ভ্রামক হচ্ছে ধরে নাও ভর ইন্টু লম্ব দূরত্ব। কোথা থেকে লম্ব দূরত্ব? অক্ষ থেকে লম্ব দূরত্ব, বা নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে এবার আমাকে বলো, 1 কেজি আর 2 কেজি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ভর কেন্দ্রটা 1 কেজির দিকে থাকবে না 2 কেজির দিকে থাকবে? সেক্ষেত্রে তোমাদের ভরের ভ্রামক কি আইডিয়া দিচ্ছে? একদম। কেন 2 কেজির দিকে থাকবে এবার বলো? একদম তাই। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে আর এর মানটা কম হলে তবেই এই বিন্দু সাপেক্ষে দুই পাশের ভরের ভ্রামক সমান হবে। তার মানে আমি আগের যেটা বললাম যে ভরের ভ্রামক শূন্য হবে, নেট শূন্য হবে, সেটা না বলে আমরা বলতে পারি যে ভরকেন্দ্র হচ্ছে 3 নাম্বারেরটা আমি আরেকটু মডিফাই হিসেবে বলছি। 3 নাম্বারটা রিভাইজড করে যদি আমি বলি, তাহলে আমরা বলবো ভরকেন্দ্র এমন একটি বিন্দু যার সাপেক্ষে বস্তুর বিপরীত সমস্ত দিকে ভরের ভ্রামক সমান হবে। ভরের ভ্রামক সমান হবে, এটাই হচ্ছে 3 নাম্বারের অ্যাকচুয়াল ডেফিনেশন। তাহলে ভরকেন্দ্র এমন একটি বিন্দু যার সাপেক্ষে বস্তুর যে বিন্দুর সাপেক্ষে বস্তুর বিপরীত সমস্ত দিক কেন বললাম? এক্স অক্ষ বরাবর দিক হতে পারে, ওয়াই অক্ষ বরাবর দিক হতে পারে, জেড অক্ষ বরাবর দিক হতে পারে, সমস্ত দিকে তার যেন ভরের ভ্রামক সমান হয়। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি এটা 2 কেজি আর এইটা যেহেতু 1 কেজি, তাহলে 1 কেজি থেকে দ্বিগুণ দূরত্ব থাকবে। এটা যদি আমি R1 বলি, এটাকে যদি আমি এখান থেকে R2 বলি, এটাকে যদি সেন্টার অফ মাস বলি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 ইন্টু R1, 1 কেজি ইন্টু R1 সমান হচ্ছে 2 কেজি ইন্টু R2। এবার যদি এদের দুজনের মধ্যে দূরত্ব আমার জানা থাকে আর, তাহলে আমি এখান থেকে খুব আরামসে বার করতে পারবো যে কোথায় অ্যাকচুয়ালি সেন্টার অফ মাসটা আছে। আমি এখান থেকে ক্যালকুলেট করলে দেখতে পাবো যে R2 টা হবে, এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করে নিই, তাহলে R2 টা হবে দেখবে R/3।
আর R1টা হবে তোমার 2r/3। কি করে দেখো, তাহলে ধরে নাও এটা 1 কেজি, এটা ধরে নাও 2 কেজি, এদের দুজনের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা ধরে নাও আর। আমি মনে করলাম সেন্টার অফ মাস, আমি আমার বুদ্ধি দিয়ে বুঝলাম এইদিকে থাকবে, তাহলে এইটা হচ্ছে সেন্টার অফ মাস। আমি মনে করলাম সেন্টার অফ মাস এর সাপেক্ষে R1 দূরত্বে আছে আর এর সাপেক্ষে R2 দূরত্বে আছে। তাহলে আমাকে এখানে নির্ণেয় কি, এখানে নির্ণেয় কি, কি কি জিনিস বার করতে হবে আমাকে? আর তো দেওয়া আছে, 1 কেজি দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে, তাহলে বার করতে হবে কি? বলো, কি বের করতে হবে বলো? এখানে আমাকে বার করতে হবে R1 সমান কত, R2 সমান কত। তার মানে কি, এই যে সেন্টার অফ মাস, সিএম মানে হচ্ছে সেন্টার অফ মাস মানে ভরকেন্দ্র, এই সেন্টার অফ মাসটা অ্যাকচুয়ালি 1 কেজি ভর থেকে কত দূরে, 2 কেজি ভর থেকে কত দূরে, সেটা আমাকে বার করতে যদি হয়, তাহলে আমি কি করে বার করব? আমার এখানে দুখানা আননোন, 2 আননোনস, তাহলে আমার 2 ইকুয়েশনস লাগবে। একটা ইকুয়েশন কি পাবো, সেটা হচ্ছে ফান্ডা থেকে পাবো। সেই ফান্ডাটা কি, যে বিন্দু সাপেক্ষে দুই পাশের ভরের ভ্রামক সমান, তার জন্য আমি কি পাবো, M1R1 সমান M2R2। যেখানে যেখানে M1 সমান 1 কেজি, M2 সমান 2 কেজি। তাহলে এটা যদি আমি বসাই, তাহলে আমি পাবো 1R1 সমান হচ্ছে 2R2। তাহলে R1 ইকুয়াল টু 2R2। এটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম। আর বলো তো দেখি 2 নাম্বার সমীকরণ কি পাবো? এই যে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। এই যে 3 নাম্বার ডেফিনেশন যেটা দিলাম, 3 নাম্বার সংজ্ঞায় যেটা দিলাম ভরকেন্দ্রের, সেখানে আমরা কি বললাম, যে ভরকেন্দ্র হচ্ছে এমন একটি বিন্দু যার সাপেক্ষে দুটি বিপরীত দিকে যে ভরগুলো রয়েছে তাদের ভরের ভ্রামক দুপাশে সমান হবে। তাহলে ডান দিকে যে ভরগুলো আছে তাদের ভ্রামক, বাম দিকে যে ভরগুলো আছে তাদের ভ্রামক সমান হবে। এখানে মোট কটা ভর আছে? দুটো। এখানে মোট কটা ভর আছে? দুটো। দুটো ভর আছে মানে দুটো ভ্রামক হবে। তাহলে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র সাপেক্ষে আমার দুটো দুটো দূরত্ব আছে। একটা হচ্ছে M1 ভরের দূরত্ব R1 আর M2 ভরের দূরত্ব R2। আর আমরা জানি ভরের ভ্রামক মানে কি, ভর ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সেন্টার অফ কোন একটা বিন্দু সাপেক্ষে, এখানে কোন বিন্দু নিয়েছি, সেন্টার অফ মাস নিয়েছি, তাহলে ভর মানে M1 ইন্টু R1 সমান M2 ইন্টু R2 হবে। এ কি বোঝা গেল? এইটা এইটা এলো তোমার এই 3 নাম্বার ডেফিনেশন থেকে এলো। এবার আমাকে বলো, এটা এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ কি করে আসবে, কে বুদ্ধি করে বলতে পারবে বলো? 2 নাম্বার সমীকরণটা কি হতে পারে? ভেরি গুড। এটা হচ্ছে পাতি, আমরা দেখছি এখানে 2 নাম্বার সমীকরণটা একদম ক্লিয়ার। সেটা কি, সেটা হচ্ছে R1 প্লাস R2, এই দুটো অজানা, সেটা সমান বড় হাতের আর। আর মানে কি, যেটা প্রদত্ত দুটো ভরের মধ্যে দূরত্ব দেওয়া আছে। তাহলে দিস ইজ আওয়ার সেকেন্ড ইকুয়েশন। এই দুটোকে যদি তোমরা সলভ করো, তাহলে তোমরা কি পাবে, এখানে বসাও, এখানে বসালে পাবে R1 সমান পাবে 2R/3 আর R2 সমান পাবে R/3। এটা করে নিও। এইভাবে কিন্তু আমরা সেন্টার অফ মাসের অবস্থান নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করলাম, এটা আমরা দুটি ভরের সাপেক্ষে, দুটি ভর যখন থাকবে তার সাপেক্ষে আমরা দেখার চেষ্টা করলাম যে কোথায় সেন্টার অফ মাস আছে।
এবং এখান থেকে আমরা আরেকটা ফান্ডা পেলাম, ভর যেদিকে বেশি থাকবে ভর কেন্দ্র সেদিকে ঝুঁকে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রিভিয়াস যে প্রবলেমটা এক্সারসাইজটা করলাম, প্রিভিয়াস প্রবলেম, সেখান থেকে আমরা কি কি ফান্ডা পেলাম? 1 নাম্বার ফান্ডা পেলাম যে কিভাবে দুটি ভরের ক্ষেত্রে ভরগুলি থেকে সেন্টার অফ মাস কত দূরে তা নির্ণয় করা যায়। এবং নির্ণয় করতে গিয়ে আমরা কি দেখলাম? সেটা হচ্ছে আমাদের এক্সট্রা ফান্ডাটা আমরা কি পেলাম? দেখলাম 2 কেজি ভরের দিকে ভর কেন্দ্রটা শিফট করে গেল। তার মানে কি? তার মানে ভর যেদিকে কোনো সংস্থার ভর যেদিকে বেশি হবে ভর কেন্দ্র সেদিকে শিফট করবে। ভর কেন্দ্র সেদিকে শিফট করবে, সরে যাবে। এই দুটো আমরা ফান্ডা পেলাম। তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে দুটি ভরের ক্ষেত্রে সেন্টার অফ মাস কত দূরে সেটা ক্যালকুলেশন। তাহলে সেন্টার অফ মাসের পজিশন নির্ণয় করলাম যে ভরগুলো দিয়ে সংস্থা তৈরি তার সাপেক্ষে। এবার যদি আমি আলাদা কোনো বিন্দুর সাপেক্ষে ক্যালকুলেট করি, যেখানে আমাকে ধরুন এক্স ওয়াই জেড সাপেক্ষে আমাকে ক্যালকুলেট করতে হবে, তার জন্য কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসগুলো কিন্তু আমরা ধীরে ধীরে জাস্ট ভার কেন্দ্রটা বলে দেওয়ার পরেই আমরা শুরু করব। এগুলো বলার আগে আমি শুরু করি ভার কেন্দ্র। ছোট্ট ছোট্ট কনসেপ্ট, এটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি যখন বলছে তার মানে আমরা বুঝছি যে এখানে অভিকর্ষর একটা ছোঁয়া আছে, অভিকর্ষ বলের একটা ছোঁয়া আছে। এবার এর ফার্স্ট ডেফিনেশন যেটা আমরা প্রথম থেকে জানি, সেটা হচ্ছে কোন একটা ভরের যে বিন্দুর সাপেক্ষে মোট অভিকর্ষ বল ক্রিয়া করছে বলে ধরা যায়। তাহলে যে বিন্দু দিয়ে সংস্থার মোট অভিকর্ষ বল বা ওজন বল, অভিকর্ষ বল মানেই ওজন বল, পৃথিবী যে বল দিয়ে কোনো ভরকে টানে তাকেই তার ওজন বলে, ওজন বল ক্রিয়া করে। এই যে ফান্ডাটা, যে বিন্দু দিয়ে মোট অভিকর্ষজ বল ক্রিয়া করছে, সেই বিন্দুটাকে আমরা বলছি ভারকেন্দ্র। এটাকে ছোট করে বলা হয় সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। এছাড়াও আমরা এই জিনিসটাকে আরেকটু মডিফাই করব। সেকেন্ড ডেফিনেশন একটু মডিফাইড ডেফিনেশন। এটা আমি ওই থার্ড ডেফিনেশন যেটা দিয়েছিলাম প্রিভিয়াস থার্ড ডেফিনেশন, সেখানে আমি ভরকেন্দ্র বলে ফেলেছি। এর সাপেক্ষে হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে মোট ভ্রামক শূন্য হবে, সেই জিনিসটা এখানে কিন্তু রিপিট হবে। সেটা কি হবে? যে বিন্দুর সাপেক্ষে কোন সংস্থার মোট ভারের ভ্রামক শূন্য হবে। আমরা এখানে এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা। প্রথমটা আমাদের কোয়ালিটেটিভ, এটা হচ্ছে কোয়ালিটেটিভ সংজ্ঞা। এখানে কোয়ালিটি দিচ্ছে, সবই সংজ্ঞা কোয়ালিটেটিভ সংজ্ঞা। এখানে কিন্তু নির্ণয় করার সেরকম ডিরেক্ট ইন্ডিকেশন দিচ্ছে না। কিন্তু এখানে দেখো ভরের ভ্রামক ক্যালকুলেট করা যায় এবং শূন্য সেখানে একটা সমীকরণ বসানো যাচ্ছে। তার মানে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি গাণিতিক সংজ্ঞা। এবং এখানে কিন্তু ডিটারমাইন করার একটা মানে তোমার ইকুয়েশন দিচ্ছে। তার মানে এখানে নির্ণায়ক সংজ্ঞা, এখানে কিন্তু আমি নির্ণয় করতে পারি এই সংজ্ঞাটা দিয়ে, এই সংজ্ঞাটা মেনটেন করে।
তাহলে এখানে আমি নতুন একটা টার্ম পেলাম, ভরের ভ্রামক। এই ভারের ভ্রামক, ভারের ভ্রামক। ভরের ভ্রামক তো আমরা দেখলাম। এবার ভারের ভ্রামকটা কি জিনিস সেটা আমরা বুঝবো। খুব ইজি এবং খুব ভালো। সেটা কি করে বুঝবো? না, ওই নেট ভরের ভ্রামকটা শূন্য হয় ওটা কিন্তু হবে না। ওটা অ্যাকচুয়ালি আমি রিভাইজ যে ডেফিনেশনটা দিলাম সেই ডেফিনেশনটা ট্রু হবে। আমি অ্যাকচুয়ালি ভার কেন্দ্র বলে ফেলেছিলাম। কারণ হচ্ছে ভরের ভ্রামকটা কিন্তু কোনো ভেক্টর রাশি নয় যে এদিকের ভেক্টর ওদিকের ভেক্টর শূন্য হবে। সেটা কিন্তু নয়, ওটা আমি কেটে দেবো। তোমাদের পিডিএফ দেওয়ার সময় আমি ওটা কেটে দেবো। হার্ডের যে রিভাইজ ডেফিনেশন, যে যে বিন্দুর সাপেক্ষে অ্যাকচুয়ালি কি হয়, ক্যান্সেল আউট হয়, কিন্তু ওর কোনো দিক থাকে না তো। তাই দিক যেহেতু থাকে না, সব নিচের দিকে ক্রিয়াশীল করলে মনে হবে যেন দুটো একই দিকে কাজ করছে। সুতরাং ও ক্ষেত্রে ওই থার্ড ডেফিনেশনের রিভাইজটা তোমরা কিন্তু বেশি পরিমাণে মনে রাখবো, ওটাই ইম্পর্টেন্ট। যে যে বিন্দু সাপেক্ষে দুই পাশের যে ভরের ভ্রামক সেটা সমান হয়। এবার দুই দিকে সমান হয় তো, এবার সমানটাকে আমি ভেবেছিলাম বিয়োগ করা যাবে না, মাথায় খেলেনি তো সেই জন্য শূন্য বলেছিলাম। বাট দিস ইজ নট শূন্য। যে বিন্দু সাপেক্ষে দুই দিকের যে ভর ডিস্ট্রিবিউশন আছে তাদের ভরের ভ্রামক সমান হবে, সেটা হবে। ওটা আমি পিডিএফ করার সময় কেটে কুটে ঠিকঠাক করে পাঠিয়ে দেবো। ওকে, তো যাই হোক, এখানে ভারের ভ্রামক জিনিসটা আমরা বুঝি। যেমন ভরের ভ্রামক বুঝেছি তেমনই ভারের ভ্রামক বুঝবো। এটাও একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে হয়। একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষ সাপেক্ষে হয়। এবার এর ক্ষেত্রে ক্যালকুলেট করব কি করে? এটাও তাই, একটা বিন্দু ধরে নাও, এখানে কোনো একটা ও বিন্দু আছে। এবার ধরে নাও এখানে একটা এম ওয়ান একটা ভর আছে। তাহলে এম ওয়ান ভর নিচের দিকে এম1g কাজ করবে, তার মানে ওয়েট কাজ করবে। সেটাকে আমি W1 বলতে পারি, ওয়েট যেহেতু। তাহলে এর যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখান থেকে যদি তোমার R1 হয়, তাহলে এক্ষেত্রেও ভারের ভ্রামকটা হবে একই ধরনের সংজ্ঞা। সেটা হচ্ছে ভার ইন্টু দূরত্ব, লম্ব দূরত্ব। ভার ইন্টু লম্ব দূরত্ব। এইভাবে বিভিন্ন ধরনের ভার যদি থাকে তাহলে তাদের ভারের ভ্রামক আমি এদিক ওদিক ক্যালকুলেট করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই ভারের ভ্রামক কিন্তু একটি ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটাকে ডিটেলস বুঝতে গেলে আমাদের জানতে হবে যে বলের ভ্রামক কি জিনিস। কারণ তো বল তো অনেক ধরনের হতে পারে। সেই বলের মধ্যে একটা পার্টিকুলার ক্যাটেগরি হলো ভার বা ওজন। ওজন হচ্ছে এক ধরনের বল। তাহলে আমরা আগে ডিটেলস বুঝি যে অ্যাকচুয়ালি বলের ভ্রামক বলতে কি বোঝায়। তাহলে নেক্সট আমাদের টপিক হবে বলের ভ্রামক। ভারের ভ্রামক বুঝতে গেলে ভার মানে হচ্ছে ওজন, ওজন হচ্ছে একটি বল। তাহলে ভারের ভ্রামক বুঝতে গেলে আমাদেরকে এই বলের ভ্রামক বুঝতে হবে। এটা হচ্ছে জেনারেল কেস, এটা হচ্ছে সাধারণ ক্ষেত্র, আর এটা হচ্ছে তোমার বিশেষ ক্ষেত্র। তোমরা সবসময় জানো, তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে সাধারণ ক্ষেত্র অনেক বেশি চওড়া, অনেক বেশি জিনিস থাকে সেখানে। আর বিশেষ ক্ষেত্র মানে হচ্ছে সেই যে বৃহৎ একটা ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে কোনো বিশেষ বিশেষ কোনো জিনিস। তো যদি আমরা জেনারেল কেস বেশি ভালোভাবে পড়ি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নলেজ বেশি টনটনে হবে। তার জন্য আমরা বলের ভ্রামক পড়ছি। বলের ভ্রামক বা টর্ক, টর্ক বলা হয় এটাকে, বলের ভ্রামক বা টর্ক, ইংরেজিতে টর্ক বলে। এই টর্ক হচ্ছে, এটা সংজ্ঞা যদি আমি বলি, এটা ভেক্টর রাশি টাউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ। মানে কি? এটি একটি ভেক্টর রাশি, এটি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলাফল। কার কার ক্রস প্রোডাক্ট? ধরে নাও এইটা যদি অ্যাক্সিস হয়, অক্ষ হয়, এখানে ধরে নাও কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমি ধরে নাও
এইদিকে এফ বল ক্রিয়া করেছি। তাহলে তাহলে এফ ফোর্স তো আমি পেয়ে গেলাম, সেই এফ ফোর্সটাই এখানে বসিয়েছি। আর আরটা কি বসাবো? আরটা হচ্ছে এই যে অক্ষ আছে সেখান থেকে যেখানে বল প্রয়োগ করেছি তার অবস্থান ভেক্টর। তাহলে আর ভেক্টরটা কি? অক্ষ বা বিন্দু সাপেক্ষে নির্দিষ্ট অক্ষ যেটা আমি নির্দেশ করে দেব, সেই নির্দিষ্ট অক্ষ বা বিন্দু সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা জানি যে কোনো ধরনের পজিশন ভেক্টর হয় কোন একটা বিন্দু সাপেক্ষে। তো এখানে কিন্তু অবস্থান ভেক্টর হচ্ছে সেই ডেফিনিট পয়েন্ট বা ডেফিনিট অ্যাক্সিস সাপেক্ষে হয়। তাহলে এবার দেখো আমরা এখান থেকে এটা লিখতে পারি টাউ সমান যদি আর ক্রস এফ হয়, আর যদি ধরে নাও এই বরাবর আর ক্রিয়াশীল হয়, এইটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু, আর এই বরাবর যদি ধরে নাও এফ বল প্রয়োগ হয়, তাহলে এফ এবং আর এর মধ্যবর্তী একটা কোণ আছে, সেটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? থিটা যদি আমি বলি আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে কিভাবে আমি এটাকে নির্ণয় করব? কোনটাকে? আমি আরটাকে শিফট করে দিতে পারি এরকম করে, কারণ আমরা জানি যে কোনো ধরনের ভেক্টরকে মানে এবং দিকে অপরিবর্তিত রেখে তাদের কিন্তু শিফট করা যায়, স্লাইড করা যায়, গ্লাইড করা যায়, কিন্তু তাদের মান আর দিক যেন চেঞ্জ না হয়। সো দিস ইজ থিটা, দিস ইজ নট, এইটা থিটা নয়। তাহলে এরকম যদি হয় তাহলে টর্কের মান কত হবে? মান কত হবে? টাউ সমান আর এফ সাইন থিটা। আমরা জানি এ ক্রস বি এর মান হয় এ বি সাইন থিটা, সেজন্য টর্কের মান হবে আর এফ সাইন থিটা। তাহলে যদি আমরা দেখি এই এফটাকে যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি এবং এখান থেকে যদি আমি এই নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব টানি, এখানে যদি এটা ও বিন্দু ধরে নাও, এটা ধরে নাও পি বিন্দু যেখানে প্রয়োগ করেছি, আর ও এম হচ্ছে লম্ব ধরে নাও, তাহলে ও এম লম্ব পি এম, এটা আমি অঙ্কন করলাম। যদি করি তাহলে বলো দেখি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা থিটাই হবে, কারণ এটা বিপরীত কোণ বা বিপরীত কোণ। আর এখানে যেহেতু লম্ব টেনেছি, তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে এইটা কি হবে? এটা যদি থিটা হয় এটা হবে ভূমি, তাহলে এইটা কি হবে? অতিভুজ হবে। তাহলে এই যে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব ও এম, ও এম বাই ওপি সমান কি হবে? এই ত্রিভুজের, ত্রিভুজ ও এম পি এর ও এম বাই ওপি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ সমান কি হয়? লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন থিটা হবে। তাহলে ও এম সমান হবে ওপি সাইন থিটা। এবার ও এম মানে কি? ও এম মানে কি? লম্ব দূরত্ব সমান ওপি মানে কি? অবস্থান ভেক্টরের মান, সেটা কত? কত হবে বলো? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? চাপ লাগছে? এটা যদি আর ভেক্টর হয় তার মান কত হবে? হায়দা কি হবে মান? ওপির মান কি হবে? আর হবে। আর এখানে আছে সাইন থিটা। তাহলে আমি বলার চেষ্টা করলাম এই যে টর্ক এটা সমান হচ্ছে এফ ইন্টু আর সাইন থিটা। তাহলে এফ ইন্টু আর সাইন থিটা, আর সাইন থিটা সমান কি পেলাম? তাহলে এফ মানে তো প্রযুক্ত বল,
এফ সমান হচ্ছে প্রযুক্ত বল, আর আর সাইন থিটা মানে কি? আর সাইন থিটা মানে কি? বল যেটা আমরা প্রয়োগ হয়েছে সেই যে প্রযুক্ত বলের সাথে ওই যে নির্দিষ্ট বিন্দু বলেছি তার লম্ব দূরত্ব। এই যে এতক্ষণ ধরে লম্ব দূরত্ব বলে বেড়াচ্ছিলাম, সেটা যে প্র্যাকটিক্যালি সত্যি করে লম্ব দূরত্ব হয় সেটা এই জ্যামিতি করে আমরা দেখার চেষ্টা করলাম। তার মানে যেদিকেই বল প্রয়োগ হোক, টর্ক মানে হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এবং সেই যে বল আছে সেই বল যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমি ক্যালকুলেট করছি সেখান থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। বল যেহেতু একটি ভেক্টর রাশি, তাই একটা স্ট্রেট লাইন বরাবর বলটা ক্রিয়াশীল হবে, আর তার ফলে যে নির্দিষ্ট বিন্দুর কথা আমি ভাবছি সেই নির্দিষ্ট বিন্দুতে কিন্তু আমি সব সময় একটা লম্ব টানতে পারবো। হতে পারে সেটা বর্ধিতাংশে, হতে পারে সেটা অন্য কোনো দিকে, যে কোনো দিকে হোক একটা স্ট্রেট লাইনের উপর একটা বিন্দু সাপেক্ষে কিন্তু আমি লম্ব দূরত্ব টানতে পারি, অবশ্যই পারি। যেমন ধরে নাও, কথার কথা বলছি, এইটা যদি ও বিন্দু হয়, ও বিন্দু হয়, এইটা যদি তোমার বল প্রয়োগ হয় এফ, তাহলে লম্ব দূরত্ব কি হবে? এইটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব। তাহলে এটা ধরলাম আর, আর লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে এই যে চিত্র, সেক্ষেত্রে এইটা হচ্ছে তোমার আর ভেক্টর। তাহলে এখানে আর আর এফ এর মধ্যবর্তী কোণ কেমন মনে হচ্ছে তোমাদের দেখে? 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে টর্ক কত হবে? টাউ সমান কত হবে? আর এফ সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে আর এফ হবে। তাহলে বলো তো দেখি টর্কের মান এক্ষেত্রে সর্বোচ্চ হলো না সর্বনিম্ন হলো? সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান সাইন 90 হয়, এটা হচ্ছে 1। তার মানে এক্ষেত্রে টর্কের মান সর্বোচ্চ হলো। এবার যদি আমরা ধরে নিই এইটা হচ্ছে ধরে নাও ও বিন্দু, তোমার প্রয়োগ বিন্দু, বলটা ধরে নাও এই বরাবরই গেছে, তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আর ভেক্টরটা, এক্ষেত্রে আর ভেক্টর যেটা, সেটা কি ভেক্টর হবে গো? এক্ষেত্রে আর ভেক্টরটা কি ভেক্টর হবে? আর ভেক্টরটা কোন ভেক্টর হবে কেউ বলতে পারবে না? একদম তাই। কারণ দেখো ওখানেই শুরু, ওখানেই লম্ব, তার মানে এখানে এখানে যেমন এখানে স্কোপ ছিল আর ভেক্টর, এই ও বিন্দুটা ধীরে 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 যদি এফ এর উপর পড়ে যায় তাহলে তো আর ভেক্টরের মান শূন্য হয়ে যাবে। তাহলে আর ভেক্টরটা এখানে শূন্য ভেক্টর হবে। তার মানে এখানে টর্কের যে মান, টর্কের মান যেটা টাউ, সেটা কত হবে? সেটা হবে আর এফ সাইন যাই হোক না কেন থিটা হোক, আর এর মানটা তো শূন্য, তাহলে শূন্য এফ সাইন থিটা, তার মানে দিস উইল বি জিরো। তাহলে এখানে কিন্তু মিনিমাম টর্ক হলো, আমি যদি মানের কথা আলোচনা করি, নেগেটিভটাকে যদি না ধরি, তাহলে এইটা হচ্ছে মিনিমাম মান। কারণ মান যেহেতু অলওয়েজ পজিটিভ হয়, তার জন্য মানের মিনিমাম মান হয় শূন্য। ওকে, তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে টর্ক কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা পেলাম টাউ সমান হচ্ছে আর এফ সাইন থিটা, টাউ ভেক্টর সমান পেলাম আর ক্রস এফ। ধরো তোমাদের একটা প্রবলেম পড়লো পরীক্ষায়, করতেই পারে, সেটা হচ্ছে একটা প্রবলেম যদি আমরা করি, মনে করলো, কি বলছো? দিক বলবো, একদম শিওর।
ধরে নাও দিক যেমন করে আমরা ক্যালকুলেট করি, এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এইটা হয় তোমার এ ক্রস বি এর ডাইরেকশন। সিমিলারলি এটা তাই হবে, এ ক্রস বি। যদি এটা এক্স ক্যাপ হয়, এটা যদি ওয়াই ক্যাপ হয়, তাহলে এটা জেড ক্যাপ হবে। যদি ওয়াই ক্যাপের সাথে জেড ক্যাপ হয়, তাহলে হবে তোমার এক্স ক্যাপ। যদি জেড ক্যাপের সাথে এক্স ক্যাপ হয়, তাহলে হবে ওয়াই ক্যাপ। আমরা জানি এক্স ক্যাপকে আবার আই ক্যাপও বলা হয়, ওয়াই ক্যাপকে আবার জে ক্যাপও বলা হয়, জেড ক্যাপকেও আমরা কে ক্যাপ বলি। সুতরাং এরকম করে আমরা ক্যালকুলেট করতে পারি, সেগুলোই আমি এখানে প্রবলেমে দেওয়ার চেষ্টা করছিলাম। যে মনে করি 10 কেজি ভরের উপর এফ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বল 3, 1, 2 বিন্দুতে ক্রিয়াশীল, বিন্দুতে ক্রিয়াশীল। প্রশ্ন হচ্ছে যে 1, 1, 1 বিন্দু সাপেক্ষে 10 কেজি ভরের উপর প্রযুক্ত টর্ক কত? তাহলে এখানে কি করে ক্যালকুলেট করবে? এখানে সেই নির্দিষ্ট বিন্দুটা কোন বিন্দু? যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে টর্ক ক্যালকুলেট করতে হবে, সেই নির্দিষ্ট বিন্দুটা কোন বিন্দু? একটু আওয়াজ ফাওয়াজ দাও, না তো ঘুমিয়ে পড়বো আমি। কোন বিন্দু 1, 1, 1টা? কোনো লজ্জা করার দরকার নেই, বি নির্লজ্জ। যেটা বুঝছো সেটা স্বতঃস্ফূর্ত হবে, কারুর লাজ লজ্জা না করে সেটা বলো, এবং দরকার হলে চিৎকার করে বলো, বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে আটকাও, তাহলে তুমি শিখবে। কারুর লজ্জায়, কারুর ভয়ে, কারুর হাসিতে যদি আটকে যাও, তাহলে কিন্তু তোমার জীবন আটকে যাবে। সো বি স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, বলো। তাহলে এবার বলো নির্দিষ্ট বিন্দু কোন বিন্দুটা, যেটাকে আমরা ও বিন্দু ও বিন্দু ও বিন্দু বলছি, ও বিন্দুটা এখানে কোথায়? কোনটা? 3, 1, 2 এটা বললে এটা হচ্ছে ও বিন্দু। অঙ্কটা সবাই টুকেছো? আমি নেক্সট পাতায় বলি। না, ভুল বলেছো। দেখো এখানে আমি যদি যদি আমি আঁকি, ধরে নাও এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, যদি আমি আঁকি, তাহলে এইটা হচ্ছে আমার ধরে নাও মূল বিন্দু 0, 0, 0, এটা হচ্ছে মূল বিন্দু, অক্ষের মূল বিন্দু। এবারে এইখানে ধরে নাও কোনো একটা জায়গায় 10 কেজি একটা ভর আছে, যে ভরটার উপরে বল প্রয়োগ করেছে, কোন একটা বল, এফ বল প্রয়োগ হয়েছে। এই এই যে বলটা প্রয়োগ হয়েছে কোথায়, কোন বিন্দুতে, সেটা 2, 1, 3 তে প্রয়োগ হয়েছে। আমি টর্কের মান জিজ্ঞেস করেছি কোন বিন্দু সাপেক্ষে, কোন বিন্দু, এরকম কোন একটা বিন্দু সাপেক্ষে বলেছি, যে বিন্দুটা হচ্ছে ধরে নাও এটা যদি পি বিন্দু হয়, এটা ধরে নাও এম বিন্দু, সেই বিন্দুর নাম কি? 1, 1, 1। তাহলে এই বিন্দু সাপেক্ষে এইটা হচ্ছে আমার এখন অরিজিন, এর সাপেক্ষে আমাকে টর্কটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এইটা আমার এখন হচ্ছে আর ভেক্টর। কি বুঝতে পারছিস না তোরা? অবস্থান ভেক্টর, আমি যদি টর্ক বার করতে হয়, তাহলে আমি দুটো জিনিস বার করব, একটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর একটা হচ্ছে ফোর্স। ফোর্স আমাদের সিম্পল দেওয়া আছে, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার অবস্থান ভেক্টর একটি বিন্দু সাপেক্ষে 1, 1, 1 সাপেক্ষে সাপেক্ষে 2, 1, 3 এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়?
কেউ বলতে পারবে না? যদি বলতে না পারো তোমরা একদম ডিরেক্ট ফেল করবে, এবং আমার সবচেয়ে বড় আনসাকসেস হবে যে তোমাদেরকে পড়ানোর, যদি বলতে না পারো এটা। ওয়ান 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 বিন্দু সাপেক্ষে 2 1 3 বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে আই ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হবে। এটা যারা যারা বলতে চাওনি ঠিক আছে, যারা যারা পারোনি তারা বুঝতে পারবে তাদের দ্বারা কিন্তু খুব চাপ আছে ফিজিক্স পড়া, কারণ তারা ভেক্টরই বোঝে না। তারা ভেক্টরে একবার রিভাইজ করো, নাহলে কিন্তু যখন তখন আটকে যাবে, যখন তখন বিপদে পড়বে। আমি তোমাদের কনফিডেন্স কমানোর জন্য বলছি না, এখনো সময় আছে, ভালোভাবে পড়ো। আমরা জানি যে কোনো বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর যদি অবস্থান ভেক্টর নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে হয় যে যে বিন্দুর করি সেটা মাইনাস এর এক্স আই ক্যাপ প্লাস 1 মাইনাস 1 জে ক্যাপ প্লাস 3 মাইনাস 1 কে ক্যাপ। তার মানে এখানে হবে আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। সো দিস ইজ দ্য আর ভেক্টর। এটা তোমাদের বলে দিই, x1 y1 z1 বিন্দু সাপেক্ষে x2 y2 z2 বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এটা কি জানতিস না দীপাঞ্জন? বলছিস না কেন? বললে ভুল হবে বলে? তাহলে আমরা আর পেলাম, আমাদের এফ দেওয়া আছে, তাহলে আর ক্রস এফ ক্যালকুলেট করে দেবো। এটা ক্যালকুলেট করতে জানো না জানো না? টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ক্রস সরি কে ক্যাপ 2 কে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা আমরা শিখিয়েছিলাম ডিটারমাইন দিয়ে, আই জে কে দিয়ে। আই এখানে ভ্যালু কত? শুধু আই ক্যাপ মানে 1, জে নাই মানে 0, কে আছে 2, এখানে হচ্ছে 1, এটা 2, এটা 3। এটা মড করে দাও, এখান থেকে যা ভ্যালু দাঁড়াবে সেটা করে নেবে। তো এটা হচ্ছে ডিটারমিন্যান্ট। কি করে ক্যালকুলেট করবে? যখন আইটা নেবে তখন এটা বাদ থাকবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আই ক্যাপ ইন্টু 0 ইন্টু 3 মানে 0 মাইনাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস জে ক্যাপ ইন্টু জে ক্যাপ মানে এইটা নিলে এটা বাদ গেল, তাহলে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপ মানে এইটা আর এটা বাদ যাবে, 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 মাইনাস 1 ইন্টু 0 মানে হচ্ছে 0। তাহলে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে যদি এই যে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ পাই, মাইনাস 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ পাই, তাহলে এটা একটা ভেক্টর। এই ভেক্টরের মান কত হবে? টাউ সমান কত হবে? প্রিয়ন্তন বল। 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 16 প্লাস 1 প্লাস 4 সমান রুট ওভার অফ 21। এর দিক কি হবে? কি করে ক্যালকুলেট করব দিক? এরকম ধরনের ভেক্টরের দিক কি করে ক্যালকুলেট করব, কি করে নির্দেশ করব দিক? সেক্ষেত্রে আমাদের কিসের দরকার পড়ে? বলো।
কিসের দরকার পড়ে? এরকম ধরনের, হ্যাঁ কি বলছো? একক ভেক্টর তো দেওয়াই আছে, তাহলে আমি এর দিক, এরকম ধরনের ভেক্টর প্রেজেন্টেশন থাকলে তাদের দিক বোঝানোর জন্য আমরা কি ধরনের জিনিস ব্যবহার করি? ভেরি গুড, ভেরি গুড, ডাইরেকশন কোসাইন্স। তাহলে এই যে মান, এইটা হচ্ছে তোমার আর এর সাথে সমান, এটা টাও, এইটা টাও ওয়ান, এটা টাও এক্স, তাহলে এখানে টাও এক্স আই ক্যাপ প্লাস টাও ওয়াই জে ক্যাপ প্লাস টাও জেড কে ক্যাপ, আর এটা হচ্ছে টাও। তাহলে কস আলফা যদি এই যে ভেক্টরটা, সেটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করে, জেড অক্ষের সাথে গামা কোণ করে, তাহলে কস আলফা সমান কত হবে? টাউ এক্স বাই টাউ, মানে -4/√21। কস বিটা সমান কত দাঁড়াবে? তাহলে এখান থেকে আমি পাবো আলফা সমান কস ইনভার্স -4/√21। সিমিলারলি কস বিটা সমান টাউ ওয়াই বাই টাউ, মানে কি -1/√21। তাহলে এখান থেকে আমি পাবো বিটা সমান কস ইনভার্স -1/√21। সিমিলারলি কস গামা সমান হচ্ছে টাউ জেড বাই টাউ, মানে 2/√21। সেখান থেকে আমি পাবো গামা সমান কস ইনভার্স 2/√21। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এই যে টাউ ভেক্টরটা, যেটা তুমি জিজ্ঞেস করছিলে দিক কি করে বলবো, এইভাবে বলবো, সে এক্স অক্ষের সাথে এত কোণ করে, ওয়াই অক্ষের সাথে এত কোণ করে, আর জেড অক্ষের সাথে এত কোণ করে নত। এইভাবে আমরা ডাইরেকশন বলতে পারি। এবার নেক্সট, নেক্সট ডিসকাশন হচ্ছে দ্বন্দ্ব বল। দয়ে বয়ে দন্তান্নয়ে দয়ে বয়ে দ্বন্দ্ব বল, যা বলে কাপল অফ ফোর্সেস। কাপল অফ ফোর্সেস, এটা হচ্ছে এক জোড়া বল। কেমন ধরনের বল গো? এক জোড়া বল, এক জোড়া বল, এরা মানে একই, কিন্তু দিক সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ বিপরীত হতে কত কোণ হবে? 180 ডিগ্রি হবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, যদি একটা F1 ভেক্টর হয় আর একটা যদি F2 ভেক্টর হয়, এই যে দুটো ভেক্টর এরা যদি সেই কাপল ফোর্স হয়, তাহলে তাদের শর্ত কি হবে? এরা কাপল হতে গেলে, কাপল অফ ফোর্সেস হতে গেলে এদের শর্ত কি হবে? শর্ত হবে F1 ইকুয়াল টু মাইনাস অফ F2। বিপরীত ভেক্টর হতে হবে। বিপরীত ভেক্টর মানে কি? মানে এক, মানে এক, দিক বিপরীত। কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এই যে দুটো বল, এরা কিন্তু বস্তুর উপর সাধারণত ভিন্ন বিন্দুতে কাজ করে। তাহলে সাধারণত, সাধারণত F1 আর F2, এই যে দুটো বল, এই দুটি বল বস্তুর উপর দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল, বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি F1 এর মান যদি আমি ধরি F, যদি F1 এর মান F হয়, তাহলে F2 এর মান কত হবে? এটাও হবে F। তাহলে দুটো F মানের বল একদম অপোজিট ডাইরেকশনে একটা বস্তুর উপর যদি আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে তাতে কি গল্প হয় দেখা যাক। তাহলে আমরা দেখি দ্বন্দ্ব বল। ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু, তার এই বিন্দুতে এই বরাবর F1 বল কাজ করেছে, আর এই বিন্দুতে, এইরকম কোন একটা বিন্দুতে F2 বল এই বরাবর কাজ করেছে, এবং তার মনে করো, ধরে নিচ্ছি এইটা হচ্ছে তার সেন্টার অফ মাস। তাহলে আমরা কি বলতে পারি? যদি এইরকম ধরনের, এরকম ধরনের যদি একটা দুটো ফোর্স যদি কাজ করে,
তাহলে যদি ধরে নাও এখানে আমরা এটাকে কানেক্ট করে দিই, তাহলে মধ্যেখানে কোনো একটা বিন্দু হবে, যে বিন্দু সাপেক্ষে ও ঘুরবে। যদি এক্স্যাক্টলি দুটো অপোজিট বিন্দুতে ক্রিয়াশীল করে সেন্টার অফ মাসের, তাহলে সেন্টার অফ মাসের সাপেক্ষে এ ঘুরবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এক জোড়া বল এখানে প্রয়োগ হলো, তার ফলে ত্বরণ কেমন হবে বলো? সমমানের বল, কি বললে? তার কারণ সেটা একই বিন্দুতে ক্রিয়াশীল হয়। যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে তো ঘুরবে না। যদি তুমি ধরে নাও কোন এক বেচারা লোককে, ব্যক্তি বা কাউকে যদি পেয়েছো, তাকে এই বরাবর দড়ি বেঁধে তুমি এইখানে একটা ফোর্স দিয়েছো F1, এখানে একটা ফোর্স দিয়েছো F2, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি এইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো একটা নির্দিষ্ট বিন্দুর এদিকে ওদিকে দিচ্ছ, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুর দিয়ে সেটা যাচ্ছে, একই বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে না। তার জন্য এখানে কিন্তু নেট ফোর্স 0 হবে, এখানে তোমার ঘুরবেও না, চলবেও না। আমরা আগে জানার চেষ্টা করি এখানে কি চলবে। কোনো বস্তুর উপর দুটো বল ক্রিয়াশীল, মান সমান, দিক হচ্ছে সম্পূর্ণ বিপরীত, তাহলে সেক্ষেত্রে এই বলের প্রভাবে ত্বরণ কেমন হবে? সুমিয়া বলো। আছিস? একটা বস্তু আছে, তার উপর দুটো বল প্রয়োগ হয়েছে, সেই দুটো বল এমন যাদের মান সমান, দিক বিপরীত। এই দুটি বল বস্তুটির উপর দুটি আলাদা আলাদা বিন্দুর উপর ক্রিয়াশীল হয়েছে, তাহলে তার ফলে বস্তুটার ওই বস্তুটার ত্বরণ কেমন সৃষ্টি হবে? রৈখিক ত্বরণ। কৌণিক ত্বরণ বলিনি, রৈখিক ত্বরণের কথা জিজ্ঞাসা করছি। ভেরি গুড, তার মানে আমার এই কোশ্চেনটাকে আরেকটু কারেক্ট করে দেওয়া উচিত। রৈখিক ত্বরণ কত তৈরি হবে? রৈখিক ত্বরণ মানে কি? এফ সমান কি, এ সমান কি? যদি একটা বল ক্রিয়াশীল হয় এফ মানে তাহলে হয় এফ বাই এম। যদি দুখানা বল, চারখানা বল, 10খানা বল ক্রিয়াশীল হয়, তাহলে আমরা কি বলবো? এফ নেট বাই এম। এ ভেক্টর সমান, এর মধ্যে কারোর কোনো আপত্তি আছে? এ হচ্ছে ভেক্টর রাশি, এফ নেট হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমাকে বলো তো দেখি, এক্ষেত্রে এফ নেট কত? এফ নেট ভেক্টর কত? F1 প্লাস F2 ভেক্টর কত? 0 ভেক্টর। কেন? তার কারণ F1 ভেক্টর সমান হচ্ছে মাইনাস F2 ভেক্টর। তাহলে দেখো F2 টাকে এইদিকে নিয়েই চলে আসলে হচ্ছে F1 প্লাস F2 সমান 0। যদি আমি এইভাবেও না ভাবি, দুটো সমান মানের বল আর বিপরীতমুখী যোগ করলে 0 হবে, তার মানে কোনো নেট ফোর্স নাই। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কোনো নেট বল প্রযুক্ত হয়নি। যদি না হয় তাহলে কোনো ত্বরণ, রৈখিক ত্বরণ সৃষ্টি হবে না। যদি সে প্রথমে স্থির থাকে, আগে থেকে যদি ত্বরণ নিয়ে যায় আলাদা ব্যাপার, কিন্তু এক্ষেত্রে এক্সট্রা কোনো ত্বরণ সৃষ্টি হবে না যদি বস্তুটা আগে থেকে কোনো ত্বরণ নিয়ে না যায়। বাট এবার প্রশ্ন হচ্ছে, বস্তুটা রৈখিক ত্বরণ হলো না, তার মানে রৈখিক গতি আমি সৃষ্টি করতে পারলাম না, কৌণিক গতি কি হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ হবে। কি করে হবে? এই যে টর্ক, যে কথাটা আমরা বললাম টর্ক, সেই টর্ক তাকে কৌণিক গতি দেবে। কি করে দেবে? তাহলে দেখো, এখানে হচ্ছে বস্তুটা যদি আমরা ভাবি এরকম,
তার এটা মিড পয়েন্ট, তার এখানে একটা ফোর্স কাজ হয়েছে এই বরাবর F1, কথার কথা। তাহলে এখানে একটা ডিস্টেন্স আছে তার সাপেক্ষে R1। আবার দেখো এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়েছে F2, এইটা হচ্ছে তোমার R2। তার মানে এই যে ও বিন্দু সাপেক্ষে কতগুলো টর্ক আছে গো? এই ও বিন্দু সাপেক্ষে কটা টর্ক সৃষ্টি হয়েছে? একখানা না দুখানা? কিরে খবর তো, ও বিন্দু সাপেক্ষে কটা টর্ক সৃষ্টি হয়েছে এখানে? দুটি। কোনটা? একটা টাউ ওয়ান যদি আমি বলি টর্ক, এটা হচ্ছে R1 ক্রস F1। আর যদি টাউ টু বলি তাহলে সেটা সমান কি হবে? এইটার জন্য ধরে নাও টাউ ওয়ান ধরলাম, আর এটার জন্য আমি বলবো টাউ টু, তার মানে R2 ক্রস F2। তাহলে এবার আমাকে বলো তো দেখি, টর্ক তো হচ্ছে ভেক্টর রাশি, তাহলে নেট টর্ক যদি আমি বলি তাহলে এইটা সমান আমি বলবো টাউ নেট, সেটা সমান ভেক্টর যোগ হবে টাউ ওয়ান প্লাস টাউ টু। এবার আমাকে বলো তো দেখি, কে বুদ্ধি করে বলতে পারবে টাউ ওয়ান আর টাউ টুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? টাউ ওয়ান এবং টাউ টু, এদের মধ্যে কি কোনো সম্বন্ধ আছে? কি বল, দুটোর মান এক, কিন্তু কিন্তু দিক আলাদা। আবার কি বিপরীত? আলাদা মানে তুমি দায় ছেড়ে, বলো বলো বলো। দিক হচ্ছে বিপরীত। আর R1 R2 দিকগুলো দেখো তো দেখি। R1 R2 দিকগুলো কি একই না বিপরীত? তুই বুঝতে পারছিস না কিছু? প্রিয়ন্তন, সায়দা, সুমিয়া, কেউ কিছু বুঝতে পারছি না? সোনু, কেউ কিছু বুঝতে পারছো না? অর্পণ, আছিস না পালিয়ে গেছিস? প্রীতম, মনসুর, কেউ নেই। তাও বলো, টক দুটো সম্বন্ধে কি কোন রকম কোনো সম্পর্ক রিলেশন স্থাপন করতে পারছো? টক দুটোর মান সমান হবে সেটা গ্যারেন্টি কেউ দিতে পারবে না। কিন্তু আর একটা সম্বন্ধে গ্যারেন্টি দেওয়া যায়, সেটা কি? দিক, দিক, টক দুটোর দিক কাহা গয়া, ইসে ঢুঁढो। কে বলতে পারবে তাকে ঢুঁढो। সৃজন পালিয়ে গেছিস, সৃজন তার পালিয়ে গেছিস, সবাই পালিয়ে গেছিস সবাই। বল কি হবে, টর্কের দিক কি হবে বল। নেহি। একই দিকে হবে, একদম পারফেক্ট। কেন? দেখ, এখানে যদি আমরা জুম করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে R2, R2 এইদিকে, সাপোজ এইদিকে, R1 দেখছি এইদিকে, তার মানে এটা বিপরীত, দিকটা বিপরীত।
আবার F1 যদি এইদিকে হয়, F2 টা হচ্ছে এই বরাবর, তাহলে এটাও বিপরীত। তা দুটোই যদি বিপরীত হয়ে যায়, তাহলে ক্রস প্রোডাক্ট তো একটাতে মাইনাস দিক যদি আমি ভাবি, তাহলে আলটিমেটলি তো এরা একই দিকে হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে যদি টর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি দুটো টর্ক হিসেবে বিবেচনা করি, তাহলে টর্ক দুটোর দিক কিন্তু একই হবে। তাহলে এটা তোমরা ভেবো। এখানে টাউ 1 এবং টাউ 2 এদের মান সম্বন্ধে ক্লিয়ার কিছু বলা না গেলেও এক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় কি বলা যায়, টাউ 1 এবং টাউ 2 এর দিক একই। তাহলে এবার আমাকে বলো তো দেখি, দিক যদি একই হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে টাউ 1 আর টাউ 2 এর মধ্যে? 0 ডিগ্রি হবে। যদি 0 ডিগ্রি হয় তাহলে টাউ নেট যেটা আমি বলেছি, সেই টাউ নেটের ফর্মুলা কি হবে? √অফ টাউ 1 স্কোয়ার প্লাস টাউ 2 স্কোয়ার প্লাস টাউ 2 ইন্টু টাউ 1 টাউ 2 cos 0 ডিগ্রি মানে কত? 1। তার মানে এটা এটা কি হচ্ছে? a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে না? তার মানে এইটা সমান কি দাঁড়াচ্ছে? টাউ 1 প্লাস টাউ 2। তাহলে নেট টর্কের মান যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে টাউ 1 প্লাস টাউ 2। মানে কি? মানে কি? তাহলে নেট টর্ক যেটা আমি পাচ্ছি, টাউ টর্ক দুটো মান একই নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারি না। কারণ কি? ধরে নাও এই হচ্ছে বস্তু, আমি ধরে নাও এখানে একটা বল প্রয়োগ করেছি আর এখানে একটা বল প্রয়োগ করেছি, আর সেন্টার অফ মাস ধরে এখানে, কথার কথা, নাও হতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার R1, এইটা হচ্ছে আমার R2। এদের মধ্যে কোণ যদি হয় থিটা, তাহলে এদের মধ্যেও কোণ হবে থিটা। তাহলে এই যে টর্কের মান, কেন? কারণ এটা একটাই দিক, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, কথার কথা, এটা F1। তাহলে এইটা এইদিকে আমি এক্সটেন্ড করলে এটা হবে থিটা, এই R2টাকে এইদিকে এক্সটেন্ড করলে এটা হবে থিটা। আর এই F1 আর F2 পরস্পর বিপরীত, তাহলে এর মান যদি থিটা হয়, এর মানও থিটা হবে। তার মানে টাউ 1 সমান এখানে কি দাঁড়াবে? R1 F সাইন থিটা। টাউ 2 সমান কত দাঁড়াবে? R2 F সাইন থিটা। এফ কেন লিখলাম দুই জায়গায়? কারণ এখানে আমি মান লিখেছি। F1 আর F2 ভেক্টর দুটির মান কি সমান নয়? F1 ভেক্টর আর F2 ভেক্টরের দুটো ভেক্টরের মান কি সমান নয়? সেটাকে আমি F ধরেছি। তাহলে যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো? R1 F সাইন থিটা প্লাস R2 F সাইন থিটা সমান আমি কি পাবো? R1 প্লাস R2 F সাইন থিটা। তাহলে এটা কি গো? R1 প্লাস R2 টা কি? R1 প্লাস R2 টা কি? এই যে দুটো বিপরীত মানের বল প্রয়োগ করেছি, তাদের প্রয়োগ বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে R1 প্লাস R2 হচ্ছে দ্বন্দ্ব বলের প্রয়োগ বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টাউ নেট সমান আর টোটাল দূরত্ব F সাইন থিটা। তার মানে কি? দ্বন্দ্ব বলের জন্য যেটা পাবো, সেটা যে টাউ নেটটা আমি পাবো, সেটা হচ্ছে পাতি দুটো যোগফল। এবং সেটা কি? এই দুটো যে এটা যদি আমি আর ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে আর ক্রস এফ, এরকম পাচ্ছি। এরকম ডিরেক্ট না বললেও
এরকম ডিরেক্ট ডাইরেকশনে না বললো, ডাইরেকশনটা কোন দিকে কি আছে, স্টিল আমি এইভাবে এটা লিখতে পারছি এবং আমি বলতে পারি যে দুটো টর্কের যোগফলের সমান এবং টর্ক গুলো একই দিকে ক্রিয়াশীল। এবার মেন কথা হচ্ছে টর্ক যেটা, এই টর্ক কিন্তু ঘূর্ণন সৃষ্টি করে, ঘূর্ণন সৃষ্টি করে। আর এই টর্ক ঘূর্ণন বিদ্যায় বা ঘূর্ণন গতিতে যে ভূমিকা, সেই ভূমিকাই গ্রহণ করে, সেই ভূমিকা পালন করে যা যা চলন গতিতে বল পালন করে। বল কি করে? বল যদি প্রয়োগ না করো তাহলে ত্বরণ সৃষ্টি হবে না, আর টর্ক যদি না প্রয়োগ করো তাহলে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে এখান থেকেই আমরা নেক্সট দিন শুরু করবো। তাহলে বল, বলো কিছু বলছো কেউ? রৈখিক ত্বরণ সৃষ্টি করে, বলো। অবশ্যই ঘুরবে। টর্ক টর্ক কি করে? তা তো আরো বেশি হয়ে গেল, আরো বেশি হয়ে গেল। তুই ধর না, একটা বোতলকে বা কোনো একটা জিনিসকে, একটা ধর তুই এরকম করে একটা লাঠিকে রেখে দিলি মেঝের উপর, তুই কি করলি? এইদিকে ঠোকা মারলি শুধু, তাহলে কেমন ঘুরবে? যেমন ঘুরবে তার সাথে সাথে তুমি এইদিকেও একটা হাত দিয়ে ঠোকা দাও, বেশি ঘুরবে না কম ঘুরবে? তাহলে বেশি ঘুরবে মানে টর্ক বেশি প্রযুক্ত হয়েছে। আর সেখানে কি বল প্রয়োগ হয়েছে? যদি সমান বল হয়, যদি সমান মানের বল হয় তাহলে কি বল প্রয়োগ হয়েছে? নেট বল? অ্যান্সার হচ্ছে না। যদি না হয় তাহলে সে কিন্তু তার সেন্টার অফ মাস শিফট হবে না, সে ওখানেই বনবন বনবন করে ঘুরতে শুরু করবে। তাহলে আমাকে এখানে দেখতে পাচ্ছি যে বল যে ভূমিকাটা পালন করেছিল রৈখিক ত্বরণের ক্ষেত্রে, টর্ক কিন্তু কৌণিক ত্বরণ সৃষ্টি করছে। মানে কৌণিক ত্বরণ সৃষ্টি করে, তার মানে ঘূর্ণন সৃষ্টি করে টর্ক, এটা ঘূর্ণন সৃষ্টি করে। হ্যাঁ, একদম না। কৌণিক ত্বরণ যদি সৃষ্টি করে তাহলে কি সে সমদ্রুতিতে ঘুরবে? কৌণিক ত্বরণ হলে তো তার, কৌণিক ত্বরণ যদি থাকে তাহলে তো তার ধীরে ধীরে বেগ বাড়তে থাকবে। যদি সব সময় আমি অ্যাপ্লাই করে থাকি, টর্কটা যদি অ্যাপ্লাই করে ছেড়ে দিই, তাহলে তখন সমদ্রুতিতে, কৌণিক দ্রুতিতে ঘুরবে, কৌণিক বেগে ঘুরবে, সমকৌণিক বেগে ঘুরবে। কিন্তু কৌণিক ত্বরণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কৌণিক বেগ বাড়তে থাকবে, কিন্তু তার ভরকেন্দ্রের কোন রকম কোনো গতি এক্সট্রা কিছু তৈরি হবে না। ওকে, লাস্ট একটা ইকুয়েশন লিখে দিই, নিয়ে আমি আজকে ছেড়ে দেবো। এফ ইকুয়াল টু হয় এম এ, আর টাউ ইকুয়াল টু হয় আই আলফা। এখানে এরা কারা আমরা জানি, এফ মানে কি আমরা জানি, এম মানে ভর এটা আমরা জানি, এ মানে রৈখিক ত্বরণ এটা আমরা জানি। এখানে টাউ মানে হচ্ছে টর্ক, যা ঘূর্ণন সৃষ্টি করে। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, যা কৌণিক বেগকে বাড়ায়। আর এই যে আই, এই আয়ের ক্যালকুলেশন তোমাদের পরীক্ষায় একটা পড়বে, এটাকে বলা হয় জড়তা ভ্রামক বা জড়তা ভ্রামক। এটা কিন্তু ভরের ভ্রামক নয়, জড়তা ভ্রামক বা জাড্য, জাড্য ভ্রামক। এটাকে ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব এবং এখান থেকেই শুধুমাত্র তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন পড়বে। ওকে, চলো। শুনতে পাচ্ছি না, ভালো করে শুনতে পেলাম না, বলো। কোনটা ক্ষেত্রে সমতরণ হচ্ছে? তো ফ্যানটা সমতরণ, সমতরণ সৃষ্টি হচ্ছে বলের ক্ষেত্রে, হ্যাঁ। এখানে সমকৌণিক ত্বরণ সৃষ্টি হবে। এবার টর্কটা কেমন, টর্কটা কেমন তার উপর নির্ভর করছে। টর্ক যদি টাইম ভ্যারিং হয় তাহলে আলাদা হবে। এখানে যেমন আমরা ইকুয়েশন লিখেছি এফ ইকুয়াল টু ডিপি ডিটি লিখেছিলাম, এখানে আমরা আবার শিখবো নেক্সট চ্যাপ্টারে টাউ ইকুয়াল টু হচ্ছে ডিএল ডিটি।
যেখানে এল হচ্ছে কৌণিক ভরবেগ। এগুলো সব আমরা ধীরে 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 পরের চ্যাপ্টারে পড়বো। এখানে যেমন আমরা লিখেছিলাম এফ ইকুয়াল টু এম এ, এখানে আমরা লিখলাম টাউ ইকুয়াল টু আই আলফা। এখানে যেমন আমরা লিখেছি পি ইকুয়াল টু এম ভি, এখানে সেরকম লিখবো এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। তো সিমিলার ইকুয়েশন আছে, যদি এইদিকে তুমি ধ্রুবক মানের ভাবো ওইদিকেও ধ্রুবক মানের হবে, কোনো চাপ নেই। ওকে, বলো। একটা ভর কেন্দ্র বরাবর ক্রিয়াশীল হলো একটা মাথার দিকে, তাহলে তো রোটেশন হবে, হাফ রোটেশন হবে। তাহলে সেক্ষেত্রে তোমার ভর কেন্দ্র মধ্যে দিয়ে যে বলটা প্রয়োগ হবে সেক্ষেত্রে তার আরটা হয়ে যাবে 0। এটাকেও আমরা কাপল অফ ফোর্স বলবো, কিন্তু ওদের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বটা কত হয়ে গেল বলো, কমে গেল তো একটু। দেখো, ধরে নাও তুমি যে কথাটা বলছো, এখানে আমি আইডিয়ালি এখানে এফ দিলাম, এখানে এফ দিলাম, যদি মান সমান হয়, দিক বিপরীত হয়, তাহলেও দ্বন্দ্ব বল। এটা ভর কেন্দ্র ধরে নাও সিএম। সেকেন্ড কেসে ধরে নাও তুমি কি করলে, এখানে একটা বল প্রয়োগ করলে F1, এখানে একটা বল প্রয়োগ করলে F2। থার্ড কেসে তুমি কি করলে, এটা ধরে নাও সিএম, এখানে একটা বল প্রয়োগ করলে F1, এখানে একটা বল প্রয়োগ করলে F2। ফোর্থ কেসে কি করলে, কনফিউশন পুরো দূর করার জন্য বলছি, এখানে একটা বল প্রয়োগ করলে F1, আর এখানেই একটা বল প্রয়োগ করলে। এবার দেখো, এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। এবার তুমি বলো, তোমার সেন্স থেকে বলো, কোথায় সব থেকে বেশি রোটেশন হবে, ম্যাক্সিমাম কৌণিক ত্বরণ কোথায় হবে? শিওর সবাই বলছো কৌণিক ত্বরণ এতে হবে। কেন? এখানে দেখো, এইখানে একটা টর্ক এই দিক দিয়ে ঘোরাচ্ছে, এখানে একটা টর্ক সেও এই দিক দিয়ে ঘোরাচ্ছে, টর্কের দিকটা কিন্তু হচ্ছে এই বরাবর, তলের সাথে লম্ব। এখানে কি হচ্ছে, তার মানে কি এখানে দুটি টর্ক অ্যাড হচ্ছে, আর এখানে এর জন্য টর্ক 0, এর জন্য শুধু টর্ক হচ্ছে, তাহলে অল্প হচ্ছে। আর এখানে এর যে টর্কটা হচ্ছে এই বরাবর, আর এর টর্কটা বিপরীত দিকে হচ্ছে, নালিফাই হচ্ছে। আর এখানে তো এর টর্ক এই বরাবর যত, এই বরাবর তত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু, প্রতিটা ক্ষেত্রেই যেহেতু সমান এবং বিপরীতমুখী বল একটি বস্তুর উপর বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে, ইন জেনারেল যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে, আমরা বলবো বস্তুটার উপর দ্বন্দ্ব বল ক্রিয়াশীল হয়েছে। এবার দ্বন্দ্ব বল কত দূরে, সেন্টার অফ মাসের দুই পাশে কিনা, একই দিকে কিনা, একই বিন্দুতে কিনা, তার উপর নির্ভর করে দ্বন্দ্ব বল জনিত টর্কের সৃষ্টি হবে, এবং সেই টর্কের মান ডিটারমাইন করবে যে সেই বস্তুতে কতটা কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। ইন এনি কেস, কোনো ক্ষেত্রেই কিন্তু বস্তুটা তার কিন্তু সেন্টার অফ মাসের মোশন করাবে না, কারণ বস্তুর উপর মোট বাহ্যিক বল হচ্ছে 0। বোঝা গেল? ঠিক আছে তো? এগুলো আমরা ডিটেলস আরো পড়বো, এবং এই জিনিস নিয়ে আমাদের কিছুদিন চলবে। এরপর সেন্টার অফ মাসের ক্যালকুলেশনটা আমি নেক্সট ডেতে চলে যাব। তোমরা একটু বই পড়ো, এখান থেকে জাস্ট টর্কের জায়গাটা পড়ো, টর্কের জায়গাটা তোমরা একটু পড়ে নিও, অঙ্ক থাকলে করে নিও, প্রবলেমস থাকলে করে নিও, মানে সলভ সলভ যে প্রবলেম গুলো আছে সেগুলো করে নিও। চলো, টাটা, গুড নাইট। ওকে, আজকে তাহলে আর কারোর করলাম না, তোমাদের কোনো কিছু করালাম না। নেক্সট ক্লাস কালকে নেব, বুধবার ক্লাস নেবো তোমাদের মোটামুটি 10 PM নেবো। ওকে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারো। 10 PM বুধবার ক্লাস নেবো মোটামুটি, যারা যারা পারবি অ্যাটেন্ড করিস, যারা যারা পারবি না রাত্রিতে দেখে নিস, কারণ আজকে বেসিক্যালি ক্লাসে কিন্তু তেমন কিছু হয়নি, কিন্তু এই কথাগুলো একবার বলার দরকার ছিল বলে আমি বললাম। ওকে, চলো, গুড নাইট, বাই।